ভারত চীনকে এক হতে দিচ্ছে না বলে এখানে এই সেভেন সিস্টার সাফার করতেছে, আমাদের পূর্বাঞ্চল সাফার করতেছে, আমাদের পার্বত্য চট্টগ্রাম সাফার করতেছে, মায়ানমারের উত্তরাঞ্চল সাফার করতেছে। কাজে এইগুলা একটা সমাধানের জন্য আলাদা একটা স্ট্র্যাটেজি নিতে হবে। বিভিন্ন ধান্দা এখানে আসছে, যার যখন যে ধান্দা, আগে শেখ হাসিনা ধান্দা পালন করতো, আমরা দেখছি না আমাদের সঙ্গে, আমরা দেখছি না আমাদের নির্বাচন কমিশনার গুলো আমাদের সঙ্গে দুইটা নির্বাচন দেখছি না কিভাবে ব্যবহার করছে, তারা কি করছে থাকে ওনার। কাজে আমি আপনার মাধ্যমে এটা আমি চাই আপনি এটা বাংলাদেশ ব্যাংকে পাঠান, আপনি অর্থমন্ত্রীর কাছে পাঠান, আপনি ওই শফিক সাহেবের কাছে পাঠান, বলেন এতে আমার ফাঁসি দিতে হয় বলেন, অর্ডার দিয়ে দিয়েন, আমি আমার লিচুর কাছে রশি লটকাইয়া আমি ফাঁসি নিজে দিয়ে দিব, খালি ঘোষণা দিয়ে দেন আমার ফাঁসি দেওয়া হলো। এই চট্টগ্রাম বন্দর নীতি এবং করিডোর নীতির পক্ষে শতভাগে একমত, আমি ওনাকে পূর্ণ সমর্থন করি। কিন্তু সমস্যাটা হয়েছে উনি এটা আমেরিকার স্বার্থে করতে পারছেন না, এনাকে স্বার্থে করতে পারছেন না বলেই এটা নিয়ে বিবাদ হচ্ছে, আমেরিকানরা এই সমস্ত কথাবার্তা বলাচ্ছে। উনি যদি শতভাগ আমেরিকানদের স্বার্থে করতে পারতেন, এটা করিডোরটা যদি আজকে দিতে পারতেন তাহলে হচ্ছে। মানে এই করিডোরটা ইন্ডিয়ার পক্ষেও যায় নাই, এই করিডোরটা আমেরিকার পক্ষেও যায় নাই। এই চট্টগ্রাম বন্দর যেভাবে উনি ব্যবহার করতে দিয়ে যাচ্ছেন তাতে আমেরিকান ব্যবসায়ীর লাভবান হবে না, আমেরিকার স্বার্থ উদ্ধার হবে না, এখানে আমেরিকানদের কন্ট্রোলে থাকবে না। এই নৌপথটা, বঙ্গোপসাগরের নৌপথটাকে আমরা আমেরিকাকে দিচ্ছি না বলে আমেরিকানরা এখন রাজি হচ্ছে না। কিন্তু উনি যে পদক্ষেপটা নিয়েছেন এই পদক্ষেপটা সঠিক এবং বাংলাদেশের জনগণের স্বার্থে। এখন উনি যদি আমেরিকাকে কনভিন্স করে এটা করাইতে পারেন, করিডোরটাকে দিতে পারেন, আমি মনে করি, ব্যক্তিগত মনে করি এটা বাংলাদেশের জন্য ভালো হবে, উন্নত হবে। সিঙ্গাপুর এই লিজ দিয়ে সিঙ্গাপুরে ক্ষতি হয় নাই, সিঙ্গাপুরকে ফ্রি পোর্ট করে সিঙ্গাপুরে ক্ষতি হয় নাই, দুবাইকে ফ্রি পোর্ট করে দুবাইয়ের ক্ষতি হয় নাই, দুবাই সবাই আসতে পারে, কোনো ক্ষতি হয় নাই। এখানে যুদ্ধ জাহাজও সিঙ্গাপুরে আসতে পারে রিফুল করার জন্য, যুদ্ধ জাহাজও দুবাই যেতে পারে রিফুলিং করার জন্য, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদেরকে সাহস করে বলতে হবে এটা। এখানে চট্টগ্রামকে ফ্রি পোর্ট করলে বা টেকনাফকে ফ্রি পোর্ট করলে বা আমরা বঙ্গোপসাগরের মধ্যে আরেকটা ফ্লোটিং পোর্ট বানাইলে এটা দেশের জন্য ভালো হবে। এতে যদি বিদেশি বিনিয়োগ এখানে আনতে হয় আনবে, এটা সুযোগ হবে। এবং এটা ভারতের সেভেন সিস্টার বলেন এবং চীনেরও একটি অংশ বলেন, চীনের পশ্চিমাঞ্চল বলেন, চীনের পূর্ব দক্ষিণ পশ্চিমাঞ্চল বলেন, উত্তর পশ্চিমাঞ্চল বলেন, এটা অনেক কাজ হবে। চীনের বেজিং থেকে চট্টগ্রামের দূরত্ব আর বেজিং হয়ে ঘুরে মালাক্কা পোলানি হয়ে আসা ভারত সাগরে পড়ার দূরত্ব অনেক বেশি, তার চেয়ে দূরত্ব অনেক কম চট্টগ্রাম বন্দর পর্যন্ত। চট্টগ্রাম বন্দর যদি আমরা সার্বজনীন করতে পারি তাহলে বেজিং থেকে পর্যন্ত মালামাল আসবে এখানে, বেজিং থেকে রেলপথে মাল আসবে এখানে, কারণ এতে 28 দিনের মতো ট্রাভেল টাইম, শিপিং টাইম কমে যাবে যদি আমরা এটাকে এখানে বন্ধ বানাতে পারি। কারণ এখন যে মালাক্কা প্রণালী হয়ে যে ইন্ডিয়া বলে প্রশান্ত মহাসাগর থেকে যে ভারত মহাসাগর প্রবেশ করে ওই এলাকাটা ঘুরে আসতে যে সময় লাগে প্রায় 1.5 মাস সময় লাগে, এই 1.5 মাস সময়টা রক্ষা হবে। এখানে যদি বাই ট্রেন আমরা তৈরি করে ফেলি, ইতিমধ্যে ট্রেন রাস্তা আছে, এটা করে যাওয়া সম্ভব, ভারত চীন একত্রিত হলে পারলে করা সম্ভব। কিন্তু আমেরিকানরা তাদের স্বার্থে ভারত চীনকে এক হতে দিচ্ছে না বলে এখানে এই সেভেন সিস্টার সাফার করতেছে, আমাদের পূর্বাঞ্চল সাফার করতেছে, আমাদের পার্বত্য চট্টগ্রাম সাফার করতেছে, মায়ানমারের উত্তরাঞ্চল সাফার করতেছে। কাজে এইগুলা একটা সমাধানের জন্য আলাদা একটা স্ট্র্যাটেজি নিতে হবে। এবং এই স্ট্র্যাটেজি যেটা নিতে চাচ্ছেন ডক্টর ইউনূস সাহেব, আমি ওনার চরম বিরোধী হওয়ার পরেও ওনার এই পদক্ষেপকে আমি স্বীকার করি, আমি সমর্থন করি এবং শতভাগ সমর্থন করি। জামায়াত একটি রাজনৈতিক দল, তার তো যে কোনো কিছু চাওয়ার অধিকার আছে। জামাত কি চাইলো এটা তো আমি আমার প্রতিবাদ করার কিছু নাই, সমর্থন করার তো অনেকে চায়, কিন্তু এর জন্য জামাত চাইতে পারে, জামাতের রাজনৈতিক কারণে সে তার জনগণকে তার পক্ষে নেওয়ার জন্য সে যে কোনো দাবি করতে পারে। এটা তো আমি একটা তার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমি তো সমালোচনা করতে পারি না, আমি তো রাজনৈতিক প্রতিপক্ষ, আমি তো তার কার্যকলাপকে ভালো লাগবে না, কারণ সে তো আমার সাথে কাজ করবে না। কাজে আমি তার সে যেটা চায় তার সঙ্গে আমি একমত, এটা তার অধিকার। রাজনৈতিক দল যে কোনো জিনিস দাবি করার অধিকার আছে, এটার সঙ্গে আমি শতভাগ একমত, এটার সঙ্গে আমার কোনো দ্বিমত নাই। সে যদি বাংলাদেশকে অন্য দেশে মানাতে চায়, এটা তো আমার কোনো আপত্তি করার কিছু নাই, আমার আপত্তি নাই। সংবিধান 10টা লিখলেও আমার কোনো আপত্তি নাই, কারণ তার রাজনৈতিক
দৃঢ় দর্শন। সে রাজনৈতিক ভাবে সে যেটা করতে চাবে, সে জনগণের কাছে যাবে, সে যদি জনগণের ম্যান্ডেট পায় করবে। আমি রাজনৈতিক দল হিসেবে তার সমালোচনা করবো কেন? আমি বাধা দেওয়ার চেষ্টা করতে পারি, আমি সেটা করতে গেলে জনগণকে বুঝাতে পারি, কিন্তু তার থেকে তো আমি বাধা আমি বলতে পারবো না যে আমি ভালো না মন্দ। ভালো মন্দ বলার তো আমার কিছু নাই। কাজে এটা সে রাজনৈতিক দিতে পারে, সে তার বক্তব্য দিতে পারে। এটার সঙ্গে আমি যে কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার আছে, এটার সঙ্গে আমি শতভাগ একমত। এবং আমি বিশ্বাস করি এভরি ইন্ডিভিজুয়াল, প্রতিটা ব্যক্তি, দল, সংগঠন, রাজনৈতিক দল, তাদের মতামত দেওয়ার অধিকার আছে। যদি সে শতভাগ আমার সঙ্গে দ্বিমত পোষণ করে, আমি তার সে অধিকারকে আমি সংরক্ষণ করি, সে অধিকারকে আমি মান্য করি। বা এটা নিয়ে তো আমি 6 মাসে বলছি। ভদ্রলোকরা যখন মিথ্যা কথা বলে তখন সাধারণ মানুষ তো এগুলো কিছু বলতে পারে না। ভদ্রলোকের সামনে তো বলতে পারে না অসত্য কথা, মিথ্যা বলা যাবে না, অসত্য বলছেন বলতে হবে। আমরা যারা হোয়াইট কলার ম্যান, আমরা তো সারাদিন মিথ্যা কথা বলি। আমি নিজের ছেলেকে বলি বাসায় কলিং বেল থাকলে টিপলে বলে দে যে আব্বা বাড়িতে নাই। এটা আমরা ভদ্রলোকরা বলি। সাধারণ গরিব মানুষের কথা বলে না, সাধারণ মানুষের কথা বলে না। আমি আমার ছেলেকে শিখাই দিই মিথ্যা কথা বলতে, বলে দে আমি বাড়িতে নাই, বাসায় নাই। টেলিফোন আসলে বলে দে আমি নাই। এটা তো ভদ্রলোকরা বলে, বড় বড় ভদ্রলোকরা বলে, বড় বড় শিক্ষিত লোকেরা বলে। এবং কে বলে না এরকম একটা লোক দেখান, বলেন। আপনি দেখেন না টেলিফোন দুইটা ব্যবহার করে, একটা পিএস এর কাছে রাখে, ওই পিএস এ ফোন করলে দেখবেন স্যার ব্যস্ত আছে। ওই পিএস কে যতবার টেলিফোন করবেন ততবারই বলে ব্যস্ত আছে। এটা কে বলে? শিক্ষিত লোক বলে। গরিব মানুষ দুটা টেলিফোন রাখে বলেন? বরং গরিব মানুষ টেলিফোনটা আসলে খুশি হয়, আল্লাহ আমার ছেলে করছে কিনা, মা করছে কিনা, বাবা করছে কিনা, কেউ খুশ খবর নিতেছে কিনা, সে খুশি হয়ে টেলিফোনটা ধরে। আর আমরা যারা ভদ্রলোক, হোয়াইট কালার ম্যান, আমরা আমার লোককে বলে দে আমি ব্যস্ত। এটা কে বলে? এই সমস্ত নির্বাচন কমিশনাররা এগুলা তো মানে কি বলবো, সুযোগ সন্ধানী, স্বার্থপর, বিভিন্ন ধান্দা এখানে আসছে। যার যখন যে ধান্দা, আগে শেখ হাসিনা ধান্দা পালন করতো, আমরা দেখছি না আমাদের সঙ্গে, আমরা দেখছি না আমাদের নির্বাচন কমিশনার গুলো আমাদের সঙ্গে দুইটা নির্বাচন দেখছি না কিভাবে ব্যবহার করছে, তারা কি করছে। 15 আগস্টের 15 জুনের নির্বাচনকে কি, ফেব্রুয়ারি নির্বাচন কি বৈধতা দেয় না আমার নির্বাচন কমিশনার? আমাদের নির্বাচন কমিশনার দেয় নাই বৈধতা 15 ফেব্রুয়ারি নির্বাচন। 15 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ ভোট দিয়েছিল। এগুলো তো কতগুলো সুবিধাবাদী স্বার্থান্বেষী লোকেরা আসে স্বার্থ উদ্ধার করার জন্য, তাদের বক্তব্য তো কিছু আসে না। কারণ আমাদের সামনে সমস্যা হলো, দুইটা সমস্যা হচ্ছে। একটা হলো ডক্টর ইউনূস সাহেব নির্বাচন দিতে বাধ্য না, এই স্ট্যান্ডটা আমি সমর্থন করি। কারণ উনি নির্বাচন দিতে আসেন না, উনি নির্বাচন দিবেন কেন? উনি যতদিন চেষ্টা করবেন দেশটাকে ভালো পথে নিয়ে যেতে, উনি যখন মনে করবেন দেশটা ভালো পথে আসছে, তখন তিনি অবশ্যই অন্য কারো কাছে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব দিয়ে চলে যাবে। এটা ডক্টর ইউনূস সাহেব করবেন। ডক্টর ইউনূস সাহেব এই অধীনে কোনো নির্বাচন দেশে হবে না। এখন এই কতগুলো সাইকোফ্যান, কতগুলো শেখ হাসিনার সময় শেখ হাসিনার কথা বলছে যে এটা হয়েছে ওইটা হয়েছে বৈধ। এখন তাদের পক্ষে একই সাইকোফ্যানরা, একই শিশু সন্ধানীরা, একই ধান্দাবাজেরা। ধান্দাবাজ গুলাই তো আমরা, যে যত শিক্ষিত তত বেশি ধান্দাবাজ। আমরা শিক্ষা বিক্রি করে খাই, আমরা তো কাজ করে খাই না, আমরা তো শ্রম দিয়ে খাই না, আমরা শিক্ষা বিক্রি করে চাই। যে শিক্ষাটা অর্জিত হয়েছে রাষ্ট্রের টাকা দিয়ে, রাষ্ট্রের সুযোগ সুবিধা বহন করে। ঢাকা ইউনিভার্সিটি পড়ানোর মতো ক্ষমতা আমার নাই, আপনার নাই, কারণ নাই বাংলাদেশে, কিন্তু ওইটা ক্ষয় করে সরকার দেয়। সেখান থেকে লেখাপড়া কইরা আমরা একজন চোরের শিরোমণি হই, দুর্নীতিবাজের শিখরে উঠি, ওখান থেকে পড়াশোনা করে। গরিব মানুষ তো চুরি শিখে নাই, ডাকাতি করে না, আমরা করি, আমাদের উচ্চ শ্রেণীর শিক্ষিতরা। এই যে আজকে আমি একটা কথা বলি, বাধ্য ভাই কথাটা আসছে, আমাদের গভর্নর সাহেব বলছেন এস আলম নাকি $3 কোটি উকিলদের পক্ষে ব্যয় করবে। আমি ওনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে উনি এস আলমের মনের কথা কেমনে জানলেন। উনি কেমনে জানলেন এস আলমের মনের কথাটা? তার মানে এস আলমের থেকে কোনো ভাগ নিশ্চয়ই উনি পান, নিশ্চয়ই উনি এস আলম তার পরামর্শ করছেন, নিশ্চয়ই বলছেন। নাহলে এস আলম $3 কোটি খরচ করবে, এইটা এস আলম কি বাংলাদেশ ব্যাংক গভর্নরকে বলছে? তাহলে গভর্নর সাহেব কেমনে বললেন? গভর্নর সাহেব কেন, কি কারণে, কার স্বার্থে দুবাই থেকে অনলাইনে ফোন করে বলে দেন ডলারের দাম বাজার বিবেচনা করবে? উনি কি 6 ঘন্টা পরে কথাটা বলতে পারতেন না? উনি কাকে খুশি করার জন্য কথাটা বললেন? বাংলাদেশ জনগণকে খুশি করার জন্য, না উনার কোন মাস্টার মাইন্ডকে খুশি করার জন্য?
এস আলম $3 কোটি ব্যয় করবে উকিলদের পিছনে, এটা উনি কি করে জানলেন? এই প্রশ্নটা ওনাকে কে করবে, কে জানতে চাবে বলেন? অথচ নৈতিক ভাবে কোনো অধিকার আছে কথাটা বলার পরে যে উনি জানেন, উনি যেখানে জানেন $3 কোটি ব্যয় করবে, সেখানে তারা কিছু করার নাই, তো ওনার কি নৈতিক ভাবে শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ, ওনার কি অধিকার আছে এই বুড়া বয়সে চাকরি করে রাখা? ওনার জন্য জাতি কিনা দিয়েছে, আইন কানুন নিয়ম বাতিল করে ওনাকে চাকরি, উনি বিশ্ব ব্যাংকের স্বার্থ দেখেন, IMF এর স্বার্থ দেখেন, অথচ বাংলাদেশি জনগণ সকল আইন কানুন নিয়ম বাদ দিয়ে ওনাকে দিয়েছেন। উনি কেন ব্যাংকক, কেন দুবাই থেকে বসে অনলাইনে সবাইকে ডাইক এনে কথা বলবেন? কেন বলবেন এটা? কি কারণে বলবেন? এই প্রশ্ন নাকি যেখানে আমার অর্থমন্ত্রী একমত হয় নাই, ওনার সঙ্গে অর্থমন্ত্রী একমত না, অর্থমন্ত্রীকে বেকায়দা ফেলার জন্য, সরকারকে বেকায়দা ফেলার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব দুবাই থেকে সে ঘোষণা দিয়েছেন। এই কথাটা ওনাকে কে বলবে বলেন? বললে তো আমাদের দোষ, এই পুলিশকে ধরায় নিয়ে যাবেন আমাদেরকে, তাহলে মব জাস্টিসে মারা ফেলবেন আপনারা, এই তো আপনাদের। তো উনার সততা কোথায় থাকলো, উনার দক্ষতা কোথায় থাকলো? আবার উনি আইসে বললেন যে এস আলম সাহেব $3 কোটি ব্যয় করবে আইন, সেটা উনার জানার তথ্যটাকে আমরা জানতে চাই। না হলে উনি মিথ্যা বলছেন, অসত্য কথা বলবো না বলে মিথ্যা বলছেন। তথ্য দেন উনি, $3 কোটি খরচ করবে, তথ্য উনি কোথায় পেলেন? তথ্য প্রকাশ করেন, আমি দাবি করতেছি আপনার মাধ্যমে ওনার কাছে। আমার এই ভিডিওটা আপনি পাঠান ওনার কাছে, বাংলাদেশ ব্যাংকে পাঠান, পাঠায় বলেন আমি জানতে চাই ওনার কাছ থেকে উনি এই $3 কোটি যে এস আলম ব্যয় করবে এই তথ্য উনি কোথায় পেলেন? উনি কোথায় পেয়েছেন? তাও আবার দুবাই থেকে। সামনে মিথ্যা কথা বলছেন, না হলে জাতির সামনে মিথ্যা কথা বলছেন, দুইটা একটা হবে, হয় তথ্য দিক, না স্বীকার করুন জাতির সামনে যে উনি মিথ্যা কথা বলছেন। তারপরে মিথ্যা কথা বলে ওই পদে থাকা যায় কিনা সেটা উনি বিচার করুন, উনার বিবেক বলবে, যদি বিবেক থাকে উনার। কাজে আমি আপনার মাধ্যমে এটা আমি চাই আপনি এটা বাংলাদেশ ব্যাংকে পাঠান, আপনি অর্থমন্ত্রীর কাছে পাঠান, আপনি ওই শফিক সাহেবের কাছে পাঠান, বলেন এতে আমার ফাঁসি দিতে হয় বলেন, অর্ডার দিয়ে দিয়েন, আমি আমার লিচু গাছে রশি লটকাইয়া আমি ফাঁসি নিজে দিয়ে দিব, খালি ঘোষণা দিয়ে দেন আমার ফাঁসি দেওয়া হলো। তাই আমার বাড়ির সামনে লিচু গাছ আছে, লিচু গাছে আমাদের রশি লটকাইয়া আমি বলবো না মেম্বার চেয়ারম্যান দেখিয়া যে আইনের লোক আমার লটকায় দেবে না, ফাঁসিয়ে না, এই সরকার আমাকে ফাঁসির নির্দেশ দিয়েছে, কোনো সমস্যা নাই। কাজেই দয়া করে জিনিসটা বলেন, আপনি দয়া করে আপনার ভিডিওটা ওনাদের কাছে দয়া করে পাঠান, আপনার তো অনেক লাইন দেন আছে, ওনাদের কাছে পাঠান। বিপদে আপনি পড়েন না, বিপদে আমি পড়বো না, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শকদেরকে। ভাই দেশটা আমাদের সবার, দেশটা কারো ব্যক্তিগত না, কারো বাপের না, আবার আমাদের সবার বাপের, কারো একার বাপের না, আমাদের সবার বাপের, আমাদের সবার, আমাদের সন্তানের, এই দেশটা আমাদের সন্তানের, আমাদের স্ত্রীর, পুত্র কন্যার, সবার মিলে দেশটা, যা ইচ্ছা মতো যা যা করেন না। আমরা কথাগুলো বলতেছি, আমরা করতেছি না, আমরা দেশের জন্য জনগণের জন্য যা করলাম তাই বলতেছি, জীবনের ঝুঁকি নিয়ে, নিরাপত্তার ঝুঁকি নিয়ে, বেঁচে থাকার ঝুঁকি নিয়ে বলতেছি, এই 2 টাকা নিয়ে বলতেছি না। আপনার কিছু টাকা দেন আমাকে? না, আপনার টাকা পয়সা কিছু দেন না, 1 টাকা। তাহলে কেন বলতেছি বলেন? আমি তো বলছি নির্বাচনও করবো না আগামীতে, আমি বলছি আমার এলাকাতে আমি নতুন প্রজন্ম তৈরি করব, আগামীতে বিএনপির যে কে প্রার্থী দিবে আমি নতুন প্রজন্ম তৈরি করব। আমি যখন এমপি দাঁড়িয়েছিলাম তখন আমার বয়স ছিল 38 বছর বয়স, 91 সনে আমি যখন এমপি দাঁড়িয়েছিলাম, মনোনয়ন দেওয়া হয়েছিল, তখন আমার বয়স ছিল 38 বছর। আমার ছোট ভাই যখন 73 সনে এমপি হয়েছিল তখন তার বয়স ছিল 24 বছর, 1 বছর এফিডেভিট করে 25 বছর বানাইয়া সে প্রার্থী হয়েছিল। আমার ছোট ভাই সরকারের এফিডেভিট অনুযায়ী আমার চেয়ে 1 বছরের বড়, মানে এফিডেভিট করে সে দিতে হয়েছে। কাজে আমরা চাই 40-এর নিচে এমপি বানান, আর আমরা যারা 40-এর উপরে আছি চলেন আমরা এখন উপদেষ্টা হয়ে যাই, এখন আমরা নতুন প্রজন্মকে তৈরি করি। শুধু আমার বেলা নয়, আমি মহাসচিবকে বলবো, স্থায়ী সদস্যদের বলবো, যারা যারা আমাদের আছে, নির্বাচন যুদ্ধ হোক, সেখানে জনগণ যেন ভোট দিতে পারে এরকম একটা পরিবেশ তৈরি করা হোক, এখানে জনগণ যত ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করা হোক, সেই পরিবেশটা তৈরি করা হোক। এই সেরকম পরিবেশে আমি তো নির্বাচনের স্বার্থে কথা বলছি না, আমি নির্বাচন আপনাকে জানা দিচ্ছি, আমরা নির্বাচনে যাব না, নির্বাচন সুষ্ঠু আবার নিরপেক্ষ হলে আমরা চিন্তা করে দেখবো, কিন্তু আমরা এখন চাই নতুন প্রজন্ম তৈরি হোক, যাদের বয়স 40-এর নিচে আছে এরকম কোন প্রার্থী আসুক, আমরা তাদের উৎসাহিত করব, তাদেরকে আগামী দিনে তৈরি করব, এই দেশটাকে তো আগামী দিনে নেতৃত্ব দিতে হবে। আমাদের এখন সময় হয়েছে নতুন প্রজন্মকে তৈরি করা।
ইনশাল্লাহ আমি আমার বাকি জীবনটা চেষ্টা করব নতুন প্রজন্মকে তৈরি করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসেন আমরা সৌক্যবদ্ধ হয়ে বিএনপিকে শক্তিশালী করি, বিএনপি হাত শক্তিশালী করি। আমার কটিয়াদি পাহুন্দিয়াতে আসেন আমরা সৌক্যবদ্ধ হয়ে বিএনপিকে শক্তিশালী করি, যাতে আমরা নির্বাচনের যুদ্ধে আমরা জয়লাভ হতে পারি। আমার পূর্ণ সমর্থন থাকবে যারাই আপনার নমিনেশন পাবেন। সবাইকে ধন্যবাদ।